রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে শুধুমাত্র বিজেপির সঙ্গে লড়াই হবে কংগ্রেসের, কারণ এখানে তৃণমূল থেকেও বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন। শনিবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে এভাবেই বিঁধলেন বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রমস ওরফে ভিক্টর। এদিন রায়গঞ্জের সাংবাদিক বৈঠকের পর তিনি বাম কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করবেন ও তারপর শিলিগুড়ি মোড়ে প্রিয়রঞ্জন দাসমুন্সির মূর্তিতে মাল্যদান ও পুষ্প নিবেদন করে নির্বাচনী প্রচার শুরু করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়। প্রচার শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তকে পাশে বসিয়ে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে আসন্ন নির্বাচনের প্রচার প্রতিশ্রুতি, ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেসে আগমন সব বিষয়ে খোলাখুলি কথা বললেন ভিক্টর। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসই একমাত্র সঠিক দল ও মোহিত সেনগুপ্তকে দেখে তিনি অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নে কৃষ্ণ কল্যাণী তাকে 50,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়েছেন শুনে কটাক্ষ করে বলেন, লোকসভা ভোটের পর কৃষ্ণ কল্যাণী ব্যবসা ছেড়ে জ্যোতিষ চর্চা শুরু করতে পারেন। কংগ্রেসের রাজনীতি যা যত প্রার্থী হয়েছে সব রায়গঞ্জ সাব ডিভিশন অথবা মালদা চত্বর থেকে হয়েছে। ইসলামপুর সাব ডিভিশন তুই পেলে সেই ক্ষেত্রে কি ভোট পাওয়ার ক্ষেত্রে বাড়তি কোনো অ্যাডভান্টেজ তুমি আশা করছো? বাড়তি অ্যাডভান্টেজ সাব ডিভিশন হিসাবে ভাগ বা বিভাজন করার বিষয় নয়। বিষয়টা হচ্ছে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থীর সেইটা আমি ইসলামপুর সাব ডিভিশনের বাসিন্দা হলো, কিন্তু আমি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেরই ভূমিপুত্র। তার আগে আমাদের এখানে প্রিয়রঞ্জন দাসমুন্সি ছিলেন, উনিও আমাদের ভূমিপুত্র। তো এখান থেকে যারা দাঁড়িয়েছেন বা ইসলামপুর থেকে প্রার্থী হচ্ছে তাতে কোনো বিভাজনের কোনো বিষয় আমি দেখতে পাচ্ছি না। তো এটা হচ্ছে ইসলামপুর সাব ডিভিশনে যদি এখন যেটা আপনি বললেন কি প্রথম প্রার্থী হচ্ছে, তার জন্য মানুষের একটা আশা আকাঙ্ক্ষা, তাদের মধ্যে একটা আবেগ কাজ করতে পারে, সেটা হয়তো আমাদের পক্ষে আসবে, এটা আশা করছি আমরা। লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, তুমি বামফ্রন্ট থেকে ফরওয়ার্ড ব্লক বের করেছিল, সেই ক্ষেত্রে বামফ্রন্টের যে শরীর ফরওয়ার্ড ব্লক আছে তাদের ভোট কেমন প্রত্যাশা করছো? দেখুন, আমাকে রাজনীতিগতভাবে ফরওয়ার্ড ব্লক থেকে বহিষ্কার করা হয়েছিল, সেটা খবরের কাগজে বেরিয়েছিল, কিন্তু সেটা কেন বহিষ্কার করা হয়েছে, কি কারণে, তার ব্যাখ্যা আজ অব্দি আমি পেলাম না। আমি একটা ফরওয়ার্ড ব্লক থেকে বেরিয়ে একটা আলাদা দল আজাদিন মঞ্চ গঠন করেছিলাম এবং সেই দলকে নিয়ে আমি ফরওয়ার্ড ব্লকের ভিতরে থেকে বামফ্রন্টের সঙ্গে থেকে আমি অনেকগুলো মিছিল মিটিং সবই করেছিলাম। তাতে বিমান বোস আমাদের সঙ্গে ছিলেন, মোহাম্মদ সালিম সাহেব আমাদের সঙ্গে ছিলেন, সূর্যকান্ত মিশ্র ছিলেন, অনেক জায়গায় আমরা সভা করেছি। তার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়েছিল কি ফরওয়ার্ড ব্লক যেটা করেছে সেটা ফরওয়ার্ড ব্লক দল পার্টির যে গঠনতন্ত্র না মেনেই এটা করেছিল। তার জন্যই বামফ্রন্ট আমাকে সঙ্গে নিয়ে কিন্তু মিছিলে হেঁটেছে, আমার সঙ্গে প্রোগ্রাম করেছিল, সেখানে বামফ্রন্ট আমাকে আজাদিন মঞ্চ হিসাবে মর্যাদাও দিয়েছিল। সেখানে যখন আমি বুঝতে পারি কি এখানে যা অবস্থা আছে ফরওয়ার্ড ব্লক দলের মধ্যে, এবং ফরওয়ার্ড ব্লক দল নিজেকে আস্তে আস্তে ডানপন্থী দল হিসাবে তৃণমূলের সঙ্গে নিজেকে যুক্ত করে দিচ্ছে, বিশেষ করে ওখানকার নেতৃত্বরা, তারপর আমি প্রতিবাদ জানাবার পরে, সেই প্রতিবাদের পর আমি বুঝতে পারলাম তখন আমাকে লড়াই করতে হলে তৃণমূলের সঙ্গে, আর বর্তমানে যে কেন্দ্র সরকার আছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াই করতে গেলে সঠিক দল হচ্ছে কংগ্রেস, যে বুক চিটিয়ে চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখে, লড়াই করার সাহস রাখে। আমি লড়াই করার মানসিকতা নিয়ে রাজনীতি করতে এসেছি। আমি দেখলাম কংগ্রেস হচ্ছে একটা বিকল্প যে বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারবে। তার জন্য আমার কাছে আইডিয়াল হিসাবে আমি যেটা দেখেছিলাম আমাদের উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলের অত্যাচার, তৃণমূলের অনেক রকম মানে ইয়ে করেছিল, অত্যাচার করেছিল, অনেক রকম ভাবে প্রলোভন দিয়েছে, অনেক রকম ভাবে ভয় দেখিয়েছে। সেই সব করার সত্ত্বেও আমরা দেখলাম আমাদের জেলা সভাপতি মাননীয় মোহিত সেনগুপ্ত মহাশয় কংগ্রেসের ঝান্ডা ধরে নিজের জায়গায় দাঁড়িয়ে থেকেছিলেন। ওনার লড়াই করার মানসিকতা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম কি না, এরকম একজন লড়াকু নেতৃত্বের সঙ্গে যদি আমি থাকি তাহলে আমিও লড়াই করতে পারবো। এই জন্য ওনার হাত ধরে আমি কংগ্রেসে এসেছিলাম। তারপরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, উনি একজন লড়াকু নেতা হিসাবে, ওনাকেও আমি দেখেছি। এই দুই নেতার নেতৃত্বে আমি কংগ্রেসে যোগদান করেছিলাম। বামফ্রন্ট এবং কংগ্রেস দুজনে মিলেই তো এটা করছেন, মানে আপনি যৌথভাবে আছেন, কি আপনি কেমন আশা করছেন যে সমর্থন? আমি 100% আশাবাদী। বাম কংগ্রেস জোট হয়েছে, সেখানে বামফ্রন্টে যারা কর্মী সমর্থক নেতৃত্ব আছেন
তারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। আমরা কংগ্রেসের যারা নেতৃত্ব কর্মী সমর্থক আছেন, আমরাও সবাই একসঙ্গে মিলে এই লড়াইটাকে আমাদেরকে একসঙ্গে মিলে লড়তে হবে। আর আমাদের দুটো দলেরই একই উদ্দেশ্য হচ্ছে কি, কেন্দ্রে বিজেপি, রাজ্যে তৃণমূল, এই দুটো দলকে উৎখাত করার জন্য বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে আমাকে দাঁড় করানো হয়েছে। সেই লড়াই করার জন্য আমরা সবাই প্রস্তুত। বাম কংগ্রেস নেতৃত্ব আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে আমরা এই লড়াইটা করব এবং 100% আশাবাদী। দাদা, মূল প্রতিদ্বন্দ্বী কাকে মনে হচ্ছে, অথবা লড়াইটা আপনার কার সাথে হবে? আমি তো প্রথমেই বললাম যে এখানে বিজেপি বনাম কংগ্রেসের লড়াই হবে, এখানে তৃণমূলের কোনো প্রার্থী নয়। এখানে যিনি বিজেপির প্রার্থী হবেন সেও বিজেপির প্রার্থী, যিনি তৃণমূলের প্রার্থী সেও হচ্ছেন বিজেপি প্রার্থী। তো সেই বিজেপি বনাম কংগ্রেসের লড়াই আছে, আমাদের লড়াইটা সরাসরি বিজেপির সঙ্গে হবে, তৃণমূল এখানে কোনো ফ্যাক্টর হবে না। তবে কৃষ্ণ কল্যাণী যিনি তৃণমূলের প্রার্থী হচ্ছেন, তিনি কোট একটি কথা বলেছেন যে আপনি ভোটে দাঁড়িয়ে কোনো লাভ হবে না, 50,000 ভোটে আপনি হারবেন। উনি বলছেন, কি বলবেন বিষয়টা? ওনাকে তো বলবো কি, নির্বাচনের পরে রাজনীতি ছেড়ে উনি ভবিষ্যবাণীর জন্য একটা করুন, জ্যোতিষীর দোকান খুলে বসুন, ভালো হবে, তাহলে জ্যোতিষীর কাজ ভালো করতে পারবেন। যদি এখন থেকে উনি বলে দিচ্ছেন যে আমি 50,000 ভোটে হারবো, এত ভালো জ্যোতিষী আর হয়তো আমরা পশ্চিমবাংলায় পাবো না। ওনাকে বলবো কি, পরের ভবিষ্যতে ব্যবসাপাতি তো অনেক করেছেন, এবার জ্যোতিষীর কাজটা করুন, সেটা ভালোভাবে চলবে। ইসলামপুর সাব ডিভিশন সংখ্যালঘু কেন্দ্রে এককভাবে কোনো সরকার আসবে না, তো সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে কেন্দ্রে কি এককভাবে কোনো সরকার আসবে নাকি এককভাবে কোনো সরকার আসতে পারবে না? এবং উনি আরেকটা কথা বলেছেন, আপনাকে বলে দিই যে জেতার বিষয়ে বিশেষ করে আপনাদের আপনি যেবার বিধানসভায় দাঁড়িয়েছিলেন সেই সময় নাকি ওনার বক্তব্য যে আপনার জামানত বাজেয়াপ্ত হয়েছিল, তো অতএব এক্ষেত্রেও নাকি আপনাদের জামানত বাজেয়াপ্ত হবে বলে দাবি করছেন তৃণমূল প্রার্থী। এই বিষয়টাতে কি বলবেন? প্রথম কথা হচ্ছে কি, সরকার এককভাবে আসবে কিনা যে প্রশ্নটা আপনি করলেন, তো সেখানে ইন্ডিয়া জোটে তৃণমূল বেরিয়ে গেছে। তৃণমূল না থাকা মানে এই নয় কি ইন্ডিয়ান জোটটা নয়, ইন্ডিয়া জোটে ভারতবর্ষের সমস্ত আঞ্চলিক দলগুলো আছে। সেই সমস্ত আঞ্চলিক দলগুলো বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। সেখান থেকে যে পরিমাণ সংখ্যায় সাংসদ তৈরি হয়ে আসবেন, তাতে আমরা সরকার করার মতো পরিস্থিতি আমাদের আছে। আমরা আশাবাদী কি আমাদের সরকার হবে। মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের থেকে বেরিয়ে গেছেন, উনি এখন ভয় পাচ্ছেন কি যদি কংগ্রেস সরকার করে নেয় তাহলে ওনার অবস্থানটা কোথায় হবে। বিজেপিতেও যেতে পারবেন কিনা সরাসরি, কেন মানুষের কাছে নিজেকে দেখাচ্ছেন বিজেপি বিরোধী আছেন, আর ঠিক কংগ্রেসের পাশেও ঘেঁচতে পারবেন না, তাহলে যাবেনটা কোথায়। উনি নিজের জন্য এখন হতাশ আছেন, সেই জন্য এই কথাগুলো বলছেন। আর যেটা বলছেন কি আমাদের ওখানে জামানত জব্দ হয়েছে, এই যে বিগত নির্বাচনে 80% বা তাদের তো বেশি সংখ্যালঘু ভোটার, এবং আপনি ইসলামপুর মহকুমার একজন সংখ্যালঘু তরুণ মুখ, তো এই সংখ্যালঘুদের কি বার্তা দেবেন ভোটে? আমি সংখ্যালঘু বলে না, আমি রায়গঞ্জবাসী হিসাবে সকলের কাছে একটা বার্তা দিতে চাইছি, যেভাবে বিজেপি ধর্মের রাজনীতি করছে, একটা হিন্দু মুসলিম মন্দির মসজিদের নামে মানুষের মধ্যে বিভাজন করছে, একই খেলা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সংখ্যালঘুর নামে করছে। বিগত 12 বছর 13 বছর ধরে সংখ্যালঘুর নাম করে যেভাবে সংখ্যালঘুকে ব্যবহার করেছে মমতা ব্যানার্জি, নিজের ভোট বাক্সে বন্ধ করেছেন। তার প্রথমে আমরা শুনেছিলাম সাচ্চার কমিটির রিপোর্টের কথা, যখন আমি সরকারে আসবো সাচ্চার কমিটির রিপোর্টকে আমি কার্যকরী করব। আজকে 13 বছর হতে যাচ্ছে, মমতা ব্যানার্জির মুখে সাচ্চার কমিটির উচ্চারণও করেন না, সাচ্চার সাহেবের নাম পর্যন্ত নেন না। এই যে সংখ্যালঘুকে যেভাবে বোকা বানানো হয়েছে, সেটা এখন সংখ্যালঘু মানুষরা বুঝতে পেরেছে। তাই সংখ্যালঘু বা রায়গঞ্জবাসী হিসাবে এই যে ধর্ম নিয়ে বিজেপি আর সংখ্যালঘুকে নিয়ে মমতা খেলছে, এর বিরুদ্ধেই কংগ্রেস বাম জোটের বার্তা হচ্ছে কি আমরা এই যে বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে, নফরতের বাজারে আমরা মোহব্বত কি দোকান খোলার জন্য এসেছি, ভালোবাসার পরিবেশ তৈরি করতে চাই, ধর্মীয় সম্প্রীতিকে আমরা রক্ষা করতে চাই, মানুষের অধিকার মানুষকে পাইয়ে দেওয়ার লড়াই আছে। সেখানে সংখ্যালঘু বা সংখ্যা ঘনিষ্ঠতার কোনো বিভাজন নয়, সকল মানুষই আমাদের, আমরা সকলের জন্য আমরা লড়াই করব। সকলের জন্য আমাদের যা বার্তা, যে 5টা ন্যায়ের কথা রাহুল গান্ধী বলেছেন, এই 5টা ন্যায়ের মাধ্যমে আমাদের সরকার আসলে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে, এই জিনিসগুলোকে আমরা কার্যকরী করে ভারতবর্ষের সকল মানুষকেই সুবিধা পাইয়ে দেশকে শান্তি, সংবিধানকে রক্ষা, এই সব জিনিসগুলো আমরা করব। আপনার যে পুরনো দাবি ইসলামপুরকে আলাদা জেলা করার দাবিতে আপনি নিজেও আন্দোলন করেছিলেন, ফরওয়ার্ড ব্লক ছাড়ার পর আপনি সাংসদ নির্বাচন হলে ইসলামপুরকে আলাদা জেলার দাবিতে কি সংসদে সরব হবে? এখন হচ্ছে লোকসভার বিষয়, এটা হচ্ছে কেন্দ্র সরকার গঠনের লড়াই, আর জেলা বিভাজন হবে কি হবে না সেটা হচ্ছে রাজ্যের বিষয়।
যখন রাজ্যের সরকারের সঙ্গে লড়াই হবে তখন রাজ্যের দাবি দাবা নিয়ে আমরা লড়াই করব। মানুষের এটা দীর্ঘদিনের দাবি আছে 1956 সাল থেকে। আর আমাদের নেতা বিধানচন্দ্র রায় এটা ঘোষণা করে গেছিলেন, ইসলামপুর মহকুমা 1959 সালে উনি ঘোষণা করেছিলেন। তারপরে উনি বলেছিলেন এর পরিকাঠামো তৈরি হলে আমরা এটাকে জেলাতে পরিণত করব। তো সেই ইতিহাসকে সামনে রেখে আমরা আমাদের নেতার স্বপ্নকে পূরণ করার দাবি তুলেছি। গত ইলেকশনে আমরা দেখেছি, লোকসভা ইলেকশনে প্রিয়রঞ্জন দাসমুন্সি, তারপর দীপা দাসমুন্সি ছিলেন। এবারে নেই, সেখানে তারা কি প্রিয়রঞ্জন দাসমুন্সির কোনো ইমেজ কাজে লাগাবেন? অবশ্যই, প্রিয়রঞ্জন দাসমুন্সি আমাদের জেলারই নয় শুধু, উনি ভারতবর্ষের একটা পলিটিক্যাল আইকন আছেন। ওনাকে ভারতবর্ষের রাজনীতিতে ওনাকে বাদ দিয়ে ভাবা যাবে না। যদি ভারতবর্ষের রাজনীতির ইতিহাস লিখতে হয় তো প্রিয়রঞ্জন দাসমুন্সির নাম প্রথমে রাখতে হবে, প্রথম সারিতে। সেই রকম একজন ব্যক্তিত্বকে আমাদের জেলার সাংসদ হিসাবে আমরা পেয়েছি। এখান থেকে উনি জিতে গেছেন, মানুষের আশীর্বাদ নিয়েছেন। ওনার যে স্বপ্ন উনি দেখিয়েছেন, যে রাস্তায় পথ উনি দেখিয়েছেন, সেই পথের কে স্মরণ করে ওনার স্বপ্নকে সামনে রেখে অবশ্যই আমরা মানুষের কাছে যাব। আর আশা করি ওনার যে ভাবমূর্তি, ওনার প্রতি যে মানুষের আস্থা ভালোবাসা আছে, সেটা কংগ্রেসের প্রতি মানুষ আগামী দিনে নিজের ভোটের মাধ্যমে আমাদেরকে দেখাবে। দাদা, আর একটা প্রশ্ন যাচ্ছি, সেটা হচ্ছে যে ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। Coming up as a child, all I seen was sell. Mama stepped in, so late, stayed in that jail. Did K-robbing and kicking in doors. Still went from a hell to selling to no. But you see, shawty, my mom was a chief of rap. About to be trill about it. And don't say shit if you can't be real about it. If you a thug, my nigga, then be a thug. If you sell drugs, my nigga, then sell to be real about it. সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।